তিস্তা রক্ষায় নদী তীরে ৪৮ ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। আজ ও কাল তিস্তা পারের ১৩০ কিলোমিটার এলাকা জুড়ে লাখো মানুষ এই অবস্থান কর্মসূচিতে অংশ নেবে। আজ রংপুরে প্রথম দিনের কর্মসূচিতে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দ্বিতীয় দিন সমাপনী কর্মসূচিতে বক্তব্য রাখবেন। তিস্তা রক্ষা আন্দোলন কমিটির পক্ষ থেকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। তিস্তা ব্যারাজ পয়েন্ট সহ লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী সহ ৫ জেলার ১১টি পয়েন্টে তাঁবু খাটিয়ে একই সময়ে এই কর্মসূচি পালন করা হবে। এ বিষয়ে আরো জানাতে রংপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, তিস্তা রক্ষায় নদী তীরে ৪৮ ঘন্টার অবস্থান কর্মসূচিতে আজ কি কি কার্যক্রম রয়েছে? অবস্থান কর্মসূচির প্রস্তুতির কি অবস্থা দেখছেন এখন পর্যন্ত? হ্যাঁ, মূলত আপনি নিশ্চয়ই জানেন যে ৪৮ ঘন্টার যে কর্মসূচি পালন করছেন বিএনপি। আপনি জানেন যে গত কয়েকদিন ধরে কিন্তু এই মাইকিং সহ আরম্ভ করে বিভিন্ন ধরনের কিন্তু স্লোগান দিয়ে পোস্টার ব্যানারে বিভিন্ন জায়গায় কিন্তু অর্থাৎ তারা টাঙ্গিয়ে দিয়েছে। তাদের কর্মসূচিটা হচ্ছে আমি যদি একটু দেখাই যে এইভাবেই কিন্তু বিভিন্ন জায়গায় অর্থাৎ ১১টি পয়েন্টে তারা অবস্থান নিয়েছেন এবং সেখানে কিন্তু তারা সমাবেশ করবেন। এই সমাবেশে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং শামসুজ্জামান দুদু কিন্তু এখানে সমাবেশে অংশগ্রহণ করবেন। এরপরে কিন্তু গাইবান্ধা অর্থাৎ রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রামের বিভিন্ন পয়েন্টে কিন্তু তারা অবস্থান নেবেন এবং সেখানে সমাবেশে অংশগ্রহণ করবেন। আমি কিন্তু এখন লালমনিরহাটের যে পয়েন্টটি যেখানে অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে বক্তব্য রাখবেন সেখানে কিন্তু আমি আছি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে কয়েকশো মাইকে এবং বিভিন্ন ধরনের ব্যানার, পোস্টার এবং সামিয়ানা দিয়ে কিন্তু ভরে রেখেছেন। এটি কিন্তু ১১টার পর থেকে কিন্তু শুরু হওয়ার কথা এবং ২টার দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু এই মঞ্চে বক্তব্য দেওয়ার কথা রয়েছে, সেটি কিন্তু আমরা দেখছি। এবং গত কয়েকদিন ধরে বিভিন্ন জেলায় উপজেলায় কিন্তু মাইকিং করা হচ্ছে যে তিস্তা বাঁচাও বাহে একটি স্লোগান দিয়ে তারা এই অর্থাৎ এই মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তারা কিন্তু আন্দোলন করছেন। এটি কিন্তু প্রায় ২ যুগ ধরে কিন্তু এই আন্দোলন করছেন এখানকার মানুষ যারা আছেন, সাধারণ মানুষ। তাদের দাবিটা হচ্ছে পানি ন্যায্য হিস্যা এবং ভারতের সাথে যে চুক্তি অর্থাৎ তিস্তা চুক্তি নিয়ে সেটি কিন্তু করার জন্য এই দাবি করছেন। এবং এর আগে আপনি জানেন যে গত ৯ তারিখে ২ জন উপদেষ্টা কিন্তু একই জায়গায় কিন্তু তারা কিন্তু এই সমাবেশ করে গেছেন। তারা বলছেন যে এই তিস্তা বাস্তবায়ন করার জন্য তাদের যা যা পরিকল্পনা আছে সেটি তারা করবেন। তার এখন যারা করছেন অর্থাৎ বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠন এবং বিভিন্ন সমন্বয়ক, ছাত্র সমন্বয়ক, বিভিন্ন অর্থাৎ সংগঠনের লোকজন কিন্তু তারা করছেন। আজকে এই ১১টা পয়েন্টে বিএনপির লোকজন যারা আছেন তারা বলছেন এবং বিভিন্ন এলাকাবাসী বলছেন যে প্রায় লাখো মানুষ কিন্তু সমাবেশে অনুষ্ঠিত হবে, আসবেন এবং বিভিন্ন জায়গাতে তারা বিভিন্নভাবে কিন্তু অর্থাৎ স্লোগান দিয়ে কিন্তু সেখানে আসবেন। জাগো ভাই তিস্তা বাঁচাও এই স্লোগানে কিন্তু মুখরিত হয়েছে রংপুরে বিভিন্ন জায়গাতে। আমরা কয়েকদিন ধরেই কিন্তু দেখছি বিভিন্ন আনাচে কানাচে কিন্তু বিভিন্নভাবে কিন্তু তারা অর্থাৎ মানুষের কাছে যাচ্ছেন। তারা বলছেন যে আন্দোলনে অংশগ্রহণ করতে হবে। এখানে আমরা একটা বিষয় কিন্তু সবসময় লক্ষ্য করেছি যে এই তিস্তা নিয়ে কিন্তু মানুষের বিভিন্নভাবে কিন্তু অনেক ধরনের তাদের যে পরিকল্পনা রয়েছে সেটি কিন্তু তারা বাস্তবায়ন করতে পারছেন না। আপনি জানেন যে শুকনো মৌসুমে কিন্তু শুধু এই জায়গাতে ধুধু বালুর চর হয়ে থাকে এবং যখনই পানি আসে ওই সময় কিন্তু আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে কিন্তু পানি ভরে মানুষের কিন্তু ক্ষয়ক্ষতি হয়, মানুষ ভোগান্তি হয়, দুর্ভোগে পড়তে হয়। এই দুর্ভোগের মূল উৎসটা হচ্ছে, মূল কারণটা হচ্ছে যে তিস্তা নদীর যে শাসন এটি কিন্তু কখনো করা হচ্ছে না। এই তিস্তা নদীর এই শাসনকে এবং এই তিস্তা নদীর ন্যায্য হিস্যা অর্থাৎ পানির ন্যায্য হিস্যা বাস্তবায়নের জন্য আজকের এই আন্দোলন আগামীকাল পর্যন্ত চলবে। আগামীকাল আপনি নিশ্চয়ই জানেন যে অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন এবং অংশগ্রহণ করে তিনিও একটা দিক নির্দেশনা দিবেন যে কী করা যাবে এবং এটি নিয়ে করা হচ্ছে। আপনি নিশ্চয়ই জানেন গত কয়েকদিন ধরে যে এই আন্দোলনের যে মূল ধারা রয়েছে এই মূল ধারায় কিন্তু আমরা দেখেছি যে বিএনপির কিছু লোকজন কিন্তু তারা বিভিন্ন জায়গাতে সংবাদ সম্মেলন করছেন, অর্থাৎ মানুষকে একত্রিত করার যে চেষ্টা সেটি করছেন। তবে এখন থেকে আমরা দেখেছি যে লোকজন কিন্তু আসা কিছুটা হলেও শুরু করছে। এই যদি চলমান থাকে এবং
অর্থাৎ 2টা পর্যন্ত কিন্তু এই এলাকায় কানায় কানায় ভরে যাবে কিন্তু মানুষের যেটি মানুষের দাবি, সেই দাবি নিয়ে। তবে এখানকার লোকজনের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেমন জানিয়েছেন যে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এবং তারা এই মাঠে থাকবেন। এবং এই সমাবেশে যেহেতু অংশগ্রহণ করছেন বিএনপি সহ বিভিন্ন সমন্বয় দলগুলো, সেক্ষেত্রে তাদের এই দাবি বাস্তবায়ন হবে এটা তারা বলছেন। তবে এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি যে রংপুরের এই যে অর্থাৎ লীলফাই লালমনিরহাট যে পয়েন্টটি রয়েছে, এরপরে কাউনিয়া পয়েন্ট রয়েছে, এরকম 11টি পয়েন্ট, অর্থাৎ গাইবান্ধার যে পয়েন্ট রয়েছে, সব জায়গাতে আমরা খোঁজখবর নিয়েছি। সব জায়গাতে কিন্তু একইভাবেই সামিয়ানা টাঙ্গিয়ে কিন্তু এইরকম মাইক ব্যানার ফেস্টুন দিয়ে কিন্তু সেখানেও আলোচনা করছেন এবং সব জায়গাতে কিন্তু আমরা দেখেছি বিএনপির প্রায় 12 জন কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু অংশগ্রহণ করবেন। এই অংশগ্রহণে তারা কিন্তু দিক নির্দেশনা দেবেন। তবে এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি যে মানুষ কিন্তু আসা শুরু করেছে, এটি কিন্তু অর্থাৎ 2টা পর্যন্ত আসা থাকবে, মানুষ আসবেন এবং আসে এই সমাবেশে তারা অংশগ্রহণ করবেন, তাদের দাবি বাস্তবায়ন করবেন। দাবি পূরণ না হলে তারা কিন্তু এই আন্দোলন তারা চালিয়ে যাবেন, এটি ঘোষণা দেওয়া হচ্ছে। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কী বলবেন সে আশায় কিন্তু, এবং তারা এখানকার মানুষ এখনও আছেন, যেহেতু বিএনপির সে মহাসচিব অর্থাৎ এই সমাবেশে তারা অংশগ্রহণ করবেন, তার বক্তব্যের উপর কিন্তু নির্ভর করবে আসলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন আসলে কতদিন নাগাদ হবে এবং সেটি করবে কেমন। তবে একটা বিষয় জানিয়ে রাখি যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কিন্তু আমরা যেটা জেনেছি যে জাইকার একটা প্রজেক্ট রয়েছে, অর্থাৎ 8,800 কোটি টাকা। এই প্রজেক্টটি যদি বাস্তবায়ন হয় তাহলে কিন্তু এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন অতি দ্রুতই করা সম্ভব হবে। জি, তিস্তাপাড়ে বিএনপির কর্মসূচি নিয়ে রংপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী নজরুল ইসলাম। দ্বিপক্ষীয় সম্পর্কে চ্যালেঞ্জের বিষয়টি স্বীকার করে একসঙ্গে কাজ করায় গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ও ভারত। রোববার ওমানের রাজধানী মাসকাটে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তৌহিদ হোসেন ও জয়শঙ্কর দুই দেশের পারস্পরিক স্বার্থ ও উদ্বেগের বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। বৈঠকে তৌহিদ হোসেন ও জয়শঙ্কর আশা প্রকাশ করেছেন 18 থেকে 20 ফেব্রুয়ারি দিল্লিতে দুই দেশের সীমান্তরক্ষীদের মহাপরিচালক পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে। বৈঠকে আলোচনার মধ্য দিয়ে সীমান্ত সংশ্লিষ্ট বিষয়গুলো সুরাহা হবে। এ সময় তৌহিদ হোসেন গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়নের আলোচনা শুরুর উপর জোর দেন। এছাড়া তিনি সার্ক স্ট্যান্ডিং কমিটির বৈঠক আয়োজনের উপর গুরুত্ব দিয়ে বিষয়টি বিবেচনার জন্য ভারত সরকারকে অনুরোধ জানান। ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে পালাতে বাধ্য হওয়া শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছেন 7 সিস্টার্স নামে পরিচিত ভারতের 7টি রাজ্য ও তার পাশের সিকিমের অনেক বাসিন্দা। এসব রাজ্যের 55% মানুষ মনে করেন বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনাকে ফেরত পাঠানো উচিত। আর 21.1% ভারতীয়রও একই মত। শনিবার ভারতের ইংরেজি দৈনিক পত্রিকা ইন্ডিয়া টুডের এক্স হ্যান্ডেলে প্রকাশ করা জরিপে শেখ হাসিনাকে ভারতের আশ্রয় দেওয়ার বিষয়ে পাঠকের মতামত যাচাই করা হয়। এতে তাকে ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল কিনা এমন প্রশ্ন রাখা হয়। সাড়াদানকারী উত্তর পূর্ব ভারতের 23% এবং পুরো দেশের 37.6% বাসিন্দা মনে করেন ভারতের মিত্র হিসেবে এ আশ্রয় ঠিক ছিল। তবে অনেকে মত দেন যে শেখ হাসিনাকে এখন তার দেশে ফেরত পাঠানো উচিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কাউন্সিলের মাধ্যমে আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন জাকির হোসেন মঞ্জু এবং সদস্য সচিব হয়েছেন আতিক শাহরিয়া। এই কমিটি আগামী 6 মাসের জন্য অনুমোদন করা হয়েছে। রোববার রাতে এক বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর আগে শুক্রবার বাংলা মোটরের কেন্দ্রীয় কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ভোট দেন দেশের বিশ্ববিদ্যালয়গুলো থেকে মোট 65 কাউন্সিলর। পরে রোববার রাতে 32 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। আহ্বায়ক জাকির হোসেন মঞ্জু ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ আর আতিক শাহরিয়া নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী। আগামী নির্বাচনকে সামনে রেখে কেউ ক্ষমতার অপব্যবহারের চেষ্টা করলে আরেকটি গণবিপ্লব হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। রোববার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আপনার চোখে নতুন বাংলাদেশ নামের ক্যাম্পেইন অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি। সার্জিস বলেন, যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তারাই নতুন বাংলাদেশের নেতৃত্বের সামনের সারিতে থাকবে। এ মাসেই ছাত্রদের নতুন রাজনৈতিক দলের ঘোষণা হবে বলেও জানান তিনি।
বলেন এখনো বিভিন্ন দল, পুলিশ ও বিচারক খুনিদের প্রশ্রয় দিচ্ছে। তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সার্জিস। ছাত্ররা ক্ষমতামুখী নয় জানিয়ে ক্ষমতার চেয়ে জনতাই তাদের কাছে মূল্যবান বলে উল্লেখ করেন তিনি। যদি এই নির্বাচনটিকে যে কোনো শক্তি, যে কোনো পক্ষ, যে কোনো গোষ্ঠী এই নির্বাচনকে সামনে রেখে বিন্দু মাত্র ক্ষমতার অপব্যবহার করার চিন্তা করে, বিন্দু মাত্র প্রভাবিত করার চেষ্টা করে যে কোনো বাংলাদেশের একটি সেন্টারে, তাহলে ওই সেন্টারটি হবে আমাদের পাল্টা আরেকটি অভ্যুত্থানের ক্ষেত্র। ভোটের প্রস্তুতির অংশ হিসেবে দীর্ঘ 7 বছর পর বর্ধিত সভা করতে যাচ্ছে বিএনপি। আগামী 27 ফেব্রুয়ারি ঢাকায় দলটির এই বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। রোববার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তথ্য জানায় বিএনপি। বর্ধিত সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা, জেলা, মহানগর, থানা, উপজেলা সভাপতি, সাধারণ সম্পাদক, 2018 সালে জাতীয় নির্বাচনে অংশগ্রহণকারী সদস্য এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেবেন। বর্ধিত সভা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে 27 সদস্যের বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। এতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আহ্বায়ক করা হয়েছে। তবে কোথায় এই সভা অনুষ্ঠিত হবে তা এখনো চূড়ান্ত হয়নি। সবশেষ 2018 সালের 3 ফেব্রুয়ারি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে গ্রেফতার আতঙ্কের মধ্যেই বিএনপি নির্বাহী কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বিএনপি চেয়ারপারসন সহ বেগম খালেদা জিয়া সহ দলের নির্বাহী কমিটির প্রায় 80% সদস্য সেই সভায় উপস্থিত ছিলেন। স্বৈরাচার শেখ হাসিনার ধ্বংস করে দেয়া দেশকে সামনে এগিয়ে নেওয়ার সময় এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার দুপুরে নড়াইল জেলা বিএনপির কাউন্সিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেয়া বক্তব্যে একথা বলেন তিনি। এদিকে ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল বলেন, নির্বাচনই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারে। দীর্ঘ 16 বছর পর নড়াইল জেলা বিএনপির কাউন্সিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের সামনে নেতৃত্ব বেছে নেওয়ার সুযোগ এসেছে। 15 বছরে আওয়ামী লীগ দেশ ধ্বংস করেছে মন্তব্য করে তারেক রহমান বলেন, এই দেশকে এখন পুনর্গঠন করতে হবে। আমরা ইনশাল্লাহ ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের জন্য সংগ্রাম করব। আমরা উপস্থিত এখানে প্রতিটা মানুষ ঐক্যবদ্ধভাবে দেশকে পুনর্গঠন করব। আমাদের সামনে এখন লক্ষ্য একটি, উদ্দেশ্য একটি, বাংলাদেশকে পুনর্গঠন করা, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা। এদিকে ঠাকুরগাঁয়ে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে নির্বাচনই একমাত্র পথ। গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে নির্বাচনই হচ্ছে একমাত্র পথ, যার মাধ্যমে আমরা গণতন্ত্রে পৌঁছতে পারি। এদিকে নারায়ণগঞ্জ বিএনপি নেতাদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে না। শান্তি স্থিতি আনতে হলে আমাদেরকে অতি দ্রুত রাজনৈতিক দল তারা যাতে জনগণের ভোট নিয়ে ক্ষমতায় আসতে পারে, সেই অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে। এটা নিশ্চয়তা না হলে আরো অনিশ্চয়তা বাড়বে। বর্তমান পরিস্থিতি নতুন বাংলাদেশ নির্মাণের পথে বাধা তৈরি করছে বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষককে হেনস্থার অভিযোগে 9 ছাত্রীর বহিষ্কারাদেশ 3 দিনের মধ্যে প্রত্যাহার না করলে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে বহিষ্কৃত শিক্ষার্থীরা। রোববার বিকেলে 16 শহর রেল স্টেশন চত্বরে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তারা। এসব দাবি হলো 3 দিনের মধ্যে বহিষ্কারাদেশ প্রত্যাহার, হামলাকারীদের শাস্তির আওতায় আনা এবং অনুমতি ছাড়া ভিডিও ধারণ, ভাঙচুর ও আক্রমণকারীদের হামলায় বাধা দিতে ব্যর্থতার দায় প্রক্টরিয়াল বডিকে নিতে হবে। এর আগে বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনারে বহিষ্কারের প্রতিবাদ, প্রক্টরের কুরুচিপূর্ণ মন্তব্যের নিন্দা ও অপসারণের দাবি জানিয়ে মানববন্ধন করে শিক্ষার্থীরা। 5 ফেব্রুয়ারি শেখ হাসিনা হলের সামনে নৌকার প্রতিকৃতি সরানোর ঘটনাকে কেন্দ্র করে সহকারী প্রক্টর অধ্যাপক ডক্টর কোরবান আলীকে হেনস্থার অভিযোগে 10 শিক্ষার্থীকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। চিঠি আমরা পাই, তার জন্য আমরা 3 দিন সময় দিব ওদেরকে এই বহিষ্কারাদেশ, অন্যায় বহিষ্কারাদেশ প্রত্যাহার করার জন্য, এবং ওনারা
পুনরায় হচ্ছে সুষ্ঠুভাবে তদন্তের বিচার বিশ্লেষণ করুন, কারণ এখানে তদন্ত কমিটি সহ পুরো তদন্তের রিপোর্টই হচ্ছে বায়াস ছিল। নোয়াখালীতে কলেজ ছাত্রীকে আটকে রেখে হেনস্থার প্রতিবাদ করায় এক বিএনপি নেতাকে কুপিয়ে জখম করেছে বখাটে কিশোর চক্রের সদস্যরা। রোববার দুপুরে সদর উপজেলার বাঁধেরহাট আব্দুল মালেক উকিল ডিগ্রি কলেজে নতুন ক্যাম্পাসে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী কলিমুল্লাহ পাটোয়ারি নোয়ান্নই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি। পুলিশ জানিয়েছে কয়েকজন বখাটে কিশোর ক্যাম্পাসের পাশেই এক ছাত্রীকে এক যুবকের সাথে আটকে রেখে হেনস্থা করছিল। কলিমুল্লাহ তাদেরকে বাধা দেন। এ নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কলিমুল্লাহকে আহত করে তারা। স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়। অবস্থার অবনতি হলে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। বাজারে ১ কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৮০০ টাকায়। রোজায় চাহিদা বাড়লে দাম বাড়তে পারে আরেক দফা, এমন শঙ্কা ভোক্তাদের। এমন পরিস্থিতিতে ভ্রাম্যমাণ গাড়িতে ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করবে প্রাণী সম্পদ অধিদপ্তর। একান্ত সাক্ষাৎকারে এমন তথ্য দিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা। রমজানের চাহিদা বাড়ে মাংসের, আর এই সুযোগটাই নেয় বিক্রেতারা। গত ২-৩ দিনেই গরু খাসির মাংসের দাম বেড়েছে কেজিতে ২০ থেকে ৫০ টাকা। রাজধানীর বাজারে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৮০ থেকে ৮০০ টাকায়। শবে বরাতের দিন থেকেই দাম বাড়ছে বলে অভিযোগ ভোক্তাদের। তবে বিক্রেতাদের দাবি হাট থেকে চড়া দামে গরু কিনতে হচ্ছে। সময় আপনার ব্যবসার সুযোগ নেয়, সবাই দাম বাড়াই দেয়, কিন্তু কাস্টমারের জন্য সমস্যা হয়ে যায়। কিন্তু এখন বাজারের অবস্থা বুঝে তারা বলতেছে যে বাজারে এখন মাল পাওয়া যায় না, সাপ্লাই নাই, যে জন্য দাম বাড়তি। খরচ বাড়ছে কিন্তু আয় বাড়ে নাই, এই জন্য মানুষ তো সমস্যা। কম দামে তো কিনে আনতে পারতেছি না, যার কারণে এই অবস্থা আমাদের। অনেক দাম, আপনারা হাটে একটু খোঁজ নিয়ে দেখেন, প্রতিটা গরুতে ১৪ থেকে ১৫,০০০ টাকা বাড়তি। কারসাজির জন্য মাংস ব্যবসায়ীদের দুষছে খামার মালিক সমিতি। রমজানে সরকারিভাবে মাংসের দাম নির্ধারণ করে দেওয়ার পরামর্শ তাদের। রোজায় ভ্রাম্যমাণ গাড়িতে মাংস, দুধ, ডিম বিক্রি করে আসছে অধিদপ্তর, কিন্তু এবার মাংস বিক্রিতে রাজি ছিল না তারা। তো এটুকু জানিয়ে রাখি যে আমরা ডিম, দুধ, মুরগির মাংস এবং গরুর মাংস দিচ্ছি আমরা, এবং সেটা মানে ৬৫০ টাকায় মানে গরুর মাংস দিতে পারবো। এবার ভ্রাম্যমাণ গাড়িতে ডিম, দুধ, মাংসের পাশাপাশি মাছও বিক্রি করা হবে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বোরো আবাদের ভরা মৌসুমে সারের কৃত্রিম সংকটের অভিযোগ তুলেছেন কৃষকরা। চাহিদা বাড়ায় অবৈধভাবে সার মজুত করছে অসাধু চক্র। কৃষকদের অভিযোগ, নির্দিষ্ট স্থানে ডিলাররা সার বিক্রি না করে চড়া দামে অন্যত্র বিক্রি করছেন। সংকটের অজুহাতে বস্তা প্রতি দাম বাড়ানো হয়েছে ৪০০ থেকে ৫০০ টাকা। ৪০০ জেলায় বোরো মৌসুমের আবাদের জন্য সারের চাহিদা ৩৫,৮৬০ মেট্রিক টন। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী জেলায় সারের সরবরাহ পর্যাপ্ত, কোনো ঘাটতির সুযোগ নেই। তবে কৃষকদের অভিযোগ, সংকট দেখিয়ে সারের দাম বস্তায় ৪০০ টাকা পর্যন্ত বেশি নিচ্ছেন ডিলাররা। দোকান থেকে কিন্তু আমরা মার্কেটের থেকে ১৫৫০ টাকা, তারপরে আমাদের খরচা সহকারে ১৬০০-১৭০০ টাকা পড়ে যায়। সারের যে দাম এবং কি কামলার যে দাম তাতে আমাদের ধানের সাথে কোনো প্রকারে পোষায় না। ব্যবসায়ীদের দাবি, পরিবহন সহ অন্যান্য খরচের কারণে বস্তা প্রতি ৫০ টাকা লোকসানের মুখে পড়তে হচ্ছে তাদের। আমরা সরকারি রেটের বাইরে যাইতে পারতেছি না, যেহেতু সার্ভিস মনিটরিং কমিটি অনেক জোরদার লক্ষ্মীপুর দেখতেছে, তো এতে যাই আমরা ক্ষতিগ্রস্ত, ডিলাররা খুবই ক্ষতিগ্রস্ত। সরকার ইউরিয়া, টিএসপি ও ডিএসএ প্রতি বস্তা ১৩৫০ টাকা, পটাশ প্রতি বস্তা ১০০০ টাকা, ডিএপি প্রতি বস্তা ১০৫০ টাকা নির্ধারণ করে দিলেও এই দামে সার পাচ্ছেন না নাটোরের কৃষকরা। বস্তায় ৪০০ থেকে ৫৫০ টাকা পর্যন্ত বেশি দাম গুনতে হচ্ছে তাদের। কৃষকরা ন্যায্য দামে সার কিনছে এবং সুষম মাত্রার সার ব্যবহার করছে জমিতে। সার নিয়ে যদি কোনো কারসাজি হয় বা কোনো আমরা লিখিত অভিযোগ পাবো, আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। যশোরে সারের দাম বাড়ায় উৎপাদন খরচ বাড়া নিয়ে দুশ্চিন্তায় কৃষক। কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানো হলেও ডিলারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ তাদের। টাকা বেশি দিলে আবার সার মিলতেছে, কেজিতে ৫ টাকা, কোনোটায় ১০ টাকা, এইভাবে যদি দিচ্ছি সেটা আবার সার পাচ্ছি। ঠাকুরগাঁও সদর উপজেলার ২৩টি পয়েন্টে
23 জন সার ডিলার থাকার কথা থাকলেও নিয়ম ভঙ্গ করে 27 জন নিয়োগ দেওয়া হয়েছে। এরপরও পৌরসভা এলাকাকে ডিলার শূন্য রাখা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন অনেক কৃষক। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে নাটোর থেকে আছেন সহকর্মী বাপ্পি লাহিড়ী। বাপ্পি, নাটোরে সার সংকটের প্রভাবে দাম কতখানি বেড়েছে, এ বিষয়ে কৃষি বিভাগ এবং ব্যবসায়ীরা কি বলছেন? আসলে নাটোরে কিন্তু আসলে কৃত্রিমভাবে সারের সংকট দেখা দিয়েছে। কৃষকরা যে অভিযোগটা আমাদের কাছে বলছে যে নাটোরে আসলে কোনো রকম সারই কিন্তু তারা সঠিক পরিমাণে এবং সঠিক দামে পাচ্ছেন না বলে এরকম একটা অভিযোগ রয়েছে। আর এই বিষয়টা নিয়ে যখন আমরা সার ডিলারদের সাথে কথা বলি বা সার বীজ মনিটরিং কমিটির সদস্যদের সাথে কথা বলেছি এবং যে কৃষি কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তাদের সাথে কথা বলে কিন্তু আসলে কৃষকদের অভিযোগ এবং তাদের যে কথা, তাদের কথার মধ্যে কিন্তু তারতম্য। আমি যদি এখন দেখাই যে নাটোরের যে বিলটিতে আমি এখন রয়েছে, এই বিলটিতে কিন্তু আসলে এখন প্রায় সব রকমের রবি শস্য আবাদ হচ্ছে। এখন কিন্তু আসলে সারের ব্যাপক চাহিদা রয়েছে কৃষকদের, কিন্তু আসলে সেই পরিমাণ সার তারা পাচ্ছেন না। আসলে সারের যে কৃত্রিম সংকট এবং অতিরিক্ত মূল্য নেওয়া হচ্ছে, যেটা কৃষকরা আমাদের কাছে অভিযোগ করছে, সেই বিষয়ে কিন্তু আমরা যখন মানে ডিলারদের কাছে গিয়ে কথা বলেছি, তারা তো প্রথমে অস্বীকারই করে যে আসলে তারা কৃষকদের চাহিদা মতন সার তারা সরবরাহ করছে এবং কোনো রকম দাম বেশি নিচ্ছে না। আরেকটি বিষয়, এখানে কিন্তু আসলে কৃষকদের সাথে যে যাতে প্রতারণাটা হচ্ছে, আমাদের কাছে কৃষক যে অভিযোগ করছে, আসলে তাদের যে চাহিদা রয়েছে যে সারের, সেই সার কিন্তু আসলে সম পরিমাণটা আসলে দিচ্ছে না। যেখানে 5 বস্তা প্রয়োজন, সেখানে কিন্তু আসলে 1 বস্তা দেওয়া হচ্ছে, অন্য বাকি 4 বস্তা কিন্তু আসলে কিস্তিতে দেওয়া হচ্ছে। আর এর বাইরেও কিন্তু আসলে যারা প্রভাবশালী কিছু কৃষক রয়েছে, তারা যে তাদের প্রয়োজনের সারটা নিতে যায়, তারাও কিন্তু একটা বড় সমস্যা হচ্ছে, তাদের আসলে প্যাকেজ আকারে একটা সার নিতে হচ্ছে বলে এই কৃষকরা কিন্তু আমার জানিয়েছে। এর বাইরে কিন্তু আমরা আসলে অনেক কৃষকের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে আমরা যখন এই ডিলারদের কাছে সার নিতে যাচ্ছি, তারা কিন্তু আসলে ডিলাররা প্রতি কেজিতে 4 থেকে 5 টাকা বা তারও বেশি কিন্তু আসলে তাদের কাছে মূল্য নিলেও তারা যে এই পাকা রিসিপ্ট আছে, ক্যাশ মেমো যেটা দিচ্ছে, সরবরাহ করছে কৃষকদের কাছে, সেই সরবরাহ কিন্তু আসলে সরকারি রেটেই তারা কিন্তু আসলে সারের মূল্যটা তারা লিখে তারপর কিন্তু আসলে কৃষকদেরকে সেই মেমোটা সরবরাহ করছে। যার কারণে আসলে কৃষকরাও কিন্তু ওই সরকারি রেটের মেমো দেওয়ার কারণে তারা কিন্তু আসলে প্রতিবাদও ওইভাবে জানাতে পারছেন না, বা কোনো সঠিক তথ্য প্রমাণ না থাকার কারণে কিন্তু আসলে কৃষকেরাও প্রতারিত হচ্ছেন বলে কৃষকরা আমাদের কাছে অভিযোগ করছেন। আসলে আমি এই বিষয় নিয়ে যখন ডিলারদের সাথে সরাসরি কথা বলেছিলাম, ডিলার বলেছিলেন যে এখন আমার কাছে পর্যাপ্ত পরিমাণে সার রয়েছে, এখানে কোনো সারই আসলে সংকট নেই। তবে সেই মুহূর্তে কিন্তু আমরা দেখেছি অনেক কৃষককে তারা কিন্তু আসলে সার দিতে অনীহা প্রকাশ করেছে। তারা বলেছেন আসলে এই মুহূর্তে এই সারটা আসলে আমাদের কাছে বরাদ্দ আসেনি, হয়তো আগামী 1 সপ্তাহ পর বরাদ্দ আসলে এই সারটা আসলে তাদেরকে দেওয়া হবে, এরকম কিন্তু সার ডিলাররা বলছে। আর কৃষি বিভাগের সাথে যে কথা বলেছিলাম, কৃষি বিভাগকে আমাদের জানিয়েছে যে এই ফেব্রুয়ারি মাসে আসলে যে সারটা প্রয়োজন, বিশেষ করে ইউরিয়া সারটা প্রায় 8,400 মেট্রিক টন যে সার প্রয়োজন নাটোরের কৃষকদের, আসলে সেই সার কিন্তু আসলে তারা সেই সমপরিমাণ সারই কিন্তু আসলে ডিলারদের কাছে সরবরাহ করেছে। কিন্তু আসলে ডিলাররা কেন কৃষকদের কাছে সার দিচ্ছে না এবং অতিরিক্ত দাম নিচ্ছে, এই বিষয়গুলো নিয়ে যদি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাছে কোনো কৃষক লিখিত আকারে অভিযোগ করেন, তাহলে তারা আইনগত ব্যবস্থা নেবেন, এই কথা কিন্তু আসলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আমাদেরকে জানা হচ্ছে। তবে আরেকটি বিষয়, আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম, তারাও কিন্তু আমাদেরকে বলছে আমরা আসলে মাঠ পর্যায়ে এই বিষয়টা নিয়ে তদারকি করছি, যদি কোনো ডিলারের বিরুদ্ধে কারো যদি তথ্য প্রমাণ সহ কোনো অভিযোগ থাকে, সেই অভিযোগ দিলে তারা আসলে ডিলারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। জি, সারের কৃত্রিম সংকটের বিষয়ে নাটোর থেকে জানাচ্ছেন সহকর্মী বাপ্পি লাহিড়ী। ফরিদপুর সদরের প্রশাসনের নির্দেশ অমান্য করে গভীর রাতে নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে। রাতে উপজেলার মদনখালী এলাকায় কুমার নদের উৎসমুখ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করতে দেখা যায়। স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে বালু উত্তোলন করছে MM ব্রিক্সের মালিক শাহজাহান মিয়া। রাতে 3টি ভেকু মেশিন দিয়ে মাটি কাটা হচ্ছে, পরে মাটিগুলো 10টি ট্রাকে করে নিয়ে যাওয়া হয়। এর আগে 2 ফেব্রুয়ারি জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বালু উত্তোলনের স্থানগুলো ও শহর রক্ষা বাঁধ পরিদর্শন করেন এবং নদী তীরের বাসিন্দাদের সাথে কথা বলেন। এ সময় তারা তাৎক্ষণিকভাবে বালু উত্তোলন বন্ধ ঘোষণার পাশাপাশি এই কাজে জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দেন। ঢাকার ধামরায়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেছে মোটরসাইকেল আরোহী স্বামী স্ত্রীর। গতরাতে ঢাকা আরিচা মহাসড়কের ধামরায়ে বাথুলি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন টাঙ্গাইল জেলার নাগরপুরের বাসিন্দা বাবুল হোসেন ও তার স্ত্রী শারমিন বেগম। মানিকগঞ্জের
গোলরা হাইওয়ে থানা পুলিশ জানায়, ঢাকা আরিচা মহাসড়কের বাথলি এলাকায় মানিকগঞ্জগামী মোটরসাইকেলটিকে একটি ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী ওই দম্পতি। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। মৃত্যুর প্রায় ১৩ বছর পরও বইমেলায় কমেনি হুমায়ুন আহমেদের বইয়ের চাহিদা। নতুন প্রজন্মও ধারণ করছে হুমায়ুনকে। প্রকাশকরা জানান, বেস্ট সেলিং তালিকার শীর্ষে হুমায়ুন। কবিদের মধ্যে পাঠক হৃদয়ে অমলিন আল মাহমুদ। নতুন বইয়ের পাশাপাশি পাঠক খুঁজছেন তার বই। শারীরিক উপস্থিতি না থাকলেও তারা বেঁচে আছেন তাদের কর্মে, পাঠকের হৃদয়ে। নতুন আঙ্গিক, রচনাশৈলী, চেতনা ও বাকভঙ্গিতে আধুনিক বাংলা কবিতাকে সমৃদ্ধ করেছেন কবি আল মাহমুদ। ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোট গল্প লেখক, শিশু সাহিত্যিক বা সাংবাদিক, সবকিছু ছাপিয়ে তার কবি পরিচয়কে গ্রহণ করেছেন পাঠক। আল মাহমুদকে পাঠকরা চেনেন প্রেম, সুন্দর ও আনন্দের কবি হিসেবে। আধুনিকতায় তার কবিতার মূল প্রতিপাদ্য। তারা তাদের লেখার মাধ্যমে অমর, ওদের উপস্থিতি কখনোই কমবে না। বইমেলা থেকে শুরু করে সর্বক্ষেত্রে তাদের উপস্থিতি থাকবে। ওনার বই সবসময় পপুলার, আমাদের বেশিরভাগই আমরা আল মাহমুদের বইয়ের কাস্টমার পেয়ে থাকি। জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ চিরবিদায় নিয়েছেন প্রায় ১৩ বছর আগে, কিন্তু এখনো পাঠকদের মনে সরব উপস্থিতি তার। হুমায়ুনের বই এখনো প্রকাশ করছে বিভিন্ন প্রকাশনী। ৫টা বেস্ট সেলিং বই যেটা হুমায়ুন আহমেদ স্যারের, সেটা হলো জ্যোৎস্না জননীর গল্প, মাতাল হাওয়া, দেয়াল এবং বাদশা নামদার। এগুলো আমাদের টপ সেলিং বই। সব স্টল থেকে হুমায়ুন আহমেদের স্টলটাই আমরা ভিড় দেখছি বেশি। সবার মনেই বেঁচে আছে আর থাকবেও সারা জীবন। ওনার লেখা তো আসলে কখনোই মানুষের মনে বা হৃদয়ে কখনোই পুরনো হবে না বা কখনোই মলিন হয়ে যাবে না। ২১ শতাব্দীর তরুণ প্রজন্ম বেড়ে উঠছে হুমায়ুনের হাত ধরে। মানুষ এই বইগুলো যতই পড়ে ততই আরো নতুন করে নিজেকে খুঁজে পায়। তার বইগুলো অসম্ভব সুন্দর। এখনো যে কোনো নতুন লেখকের চেয়ে জনপ্রিয় হুমায়ুন আমাদের ধারে কাছে কেউ নেই। এখনো 12 সালে মারা গিয়েছেন, আজকে কত বছর, তারপরে কেউ আসতে পারেনি এখন পর্যন্ত। প্রকাশকরা জানান, বইমেলায় বিক্রির তালিকায় নতুন বইয়ের তুলনায় খ্যাতিমান লেখকদের বই এগিয়ে থাকে। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শরীয়তপুরের নড়িয়ায় মডার্ন ফ্যান্টাসি কিংডম ও মিনি চিড়িয়াখানায় অভিযান চালিয়ে ৩১টি বন্যপ্রাণী জব্দ করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। রোববার বিকেলে উপজেলার কলুকাছি এলাকায় এ অভিযান চালানো হয়। বন অধিদপ্তরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রথীন্দ্র কুমার বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে মডার্ন ফ্যান্টাসি কিংডম ও মিনি চিড়িয়াখানায় অভিযান চালানো হয়। উদ্ধার করা হয় ১০ প্রজাতির ৩১টি বন্যপ্রাণী। এর মধ্যে রয়েছে ভাল্লুক, মিঠা পানির কুমির, অজগর, সজারু, মেছো বিড়াল, বনবিড়াল, কালিম পাখি, ঘুঘু, টিয়া ও বালি হাঁস। এসব প্রাণী প্রকৃতিতে অবমুক্ত করা ও গাজীপুর সাফারি পার্কে হস্তান্তর করা হবে বলে জানান তিনি। কুমিল্লার গোমতী নদীতে প্রতি বছরের মতো এবারও পলো দিয়ে মাছ ধরার উৎসব শুরু হয়েছে। ফাল্গুনের শুরুতে উজানে পানি কমলে শৌখিন মাছ শিকারীরা পলো দিয়ে মাছ শিকার করেন। সকাল থেকে বিকেল পর্যন্ত গোমতী নদীর ভারত সীমান্তের 0 পয়েন্টে বিবির বাজার থেকে চাঁদপুর পর্যন্ত 5 কিলোমিটার এলাকায় চলে মাছ শিকার। পলো ও জাল দিয়ে রুই, মৃগেল, কাতল, বোয়াল, গজার সহ বিভিন্ন ধরনের মাছ শিকার করেন মৎস্য শিকারীরা। এছাড়া ছোট জালে ধরা পড়ে ট্যাংরা, বাইম, পুঁটি সহ নানান ছোট মাছও। কারো পলো কিংবা জালে বড় মাছ ধরা পড়লে মুখরিত হয়ে ওঠে হই হই রবে। বাণিজ্যিকভাবে কমলার চাষ করে সফলতার দেখা পেয়েছেন জয়পুরহাটের উদ্যোক্তা ইমরান হোসেন উজ্জ্বল। অনেকেই বাগানটি দেখতে ভিড় করছেন, কিনে নিয়ে যাচ্ছেন কমলা। কম খরচে বেশি লাভ হওয়ায় ইমরানের সাফল্যে অনুপ্রাণিত হচ্ছেন অন্যরাও। জয়পুরহাটের আক্কেলপুরের ভিকনি গ্রামের এই বাগানে থোকায় থোকায় ঝুলছে কমলা। 4 বছর আগে গড়ে তোলা বাগানটিতে মিলছে আশানুরূপ ফলন। করোনার সময় ব্যবসায় মন্দার কারণে পরিবার নিয়ে কষ্টে জীবন পার করছিলেন ইমরান হোসেন উজ্জ্বল। এ সময় ইন্টারনেটে কমলা চাষ দেখে উদ্বুদ্ধ হন। প্রায় 1.5 লাখ টাকা খরচ করে 1 বিঘা জমিতে চাষ করেন বাড়ি কমলা 2, আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। চলতি মৌসুমে 5 থেকে 8 লাখ টাকার কমলা বিক্রির আশা করছেন তিনি। প্রথম বছর ফলনে আমার সেই খরচ উঠে আসছে এবং লাভও ছিল। তার পরবর্তী বছরে পুরোটাই বেনিফিট আছে।
ইমরানের সাফল্যে উজ্জীবিত এলাকার বেকার ও শিক্ষিত তরুণরা। সহযোগিতা পেলে তারাও কমলা চাষ করতে চান। আমিও একজন স্টুডেন্ট, পড়াশোনার পাশাপাশি এরকম উদ্যোক্তা হওয়ার চেষ্টা করতেছি। গুণগত মান ও সুস্বাদু হওয়ায় অনেকেই বাগান দেখতে এসে কিনে নিয়ে যাচ্ছেন কমলা। এত মিষ্টি যেটা বাজার থেকে কিনে নিয়ে আসলে অত মিষ্টি আমরা পাই না। ফ্রেশ কমলা যে কেনা সেটাই শুধু না, এটা দেখেও আসলে মানে চোখের একটা শান্তি। এ বিষয়ে সার্বিক সহযোগিতার কথা জানিয়েছে কৃষি অফিস। যারা চাষাবাদ করবেন তাদের অবশ্যই একটা প্রশিক্ষণের প্রয়োজন, কারণ কীভাবে তারা মাটিটা প্রস্তুত করে নেবেন, কীভাবে সার ম্যানেজমেন্ট করবেন, এগুলো প্রশিক্ষণ থাকলে আমরা আশা করতে পারি যে কমলা চাষে তারা সফল হবেন। একটি কমলা গাছ গড়ে 30 থেকে 35 বছর পর্যন্ত ফল দেয়। তাই এমন বাগান আরও গড়ে উঠলে বেকারত্ব দূরের পাশাপাশি কমবে কমলা আমদানি নির্ভরতা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাইকে।